কান্নাকাটি করতেন ওদের কাছে? কখনো শুনতো না তো এর জন্য বলতেন না? তো যখন মন খারাপ হতো কাকে বলতেন? কাউকেই না। মার কথা মনে পড়ে না? যেই মুহূর্তে সে আমাদেরকে রেখে চলে গেছে তার এটা উচিত হয়নি। জাস্ট ইমাজিন, বাধ্য হয়ে যেতে হচ্ছে মানুষের বাসায় কাজ করতে। বাবাটাও হুট করে একদিন মারা গেল, বাবার লাশটাও দেখা হলো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আমি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। যেই অনুষ্ঠানের মধ্য দিয়ে শত শত ছেলে মেয়ে বিগত 4 বছরে তাদের পরিবারের কাছে ফিরে গেছে এবং বাংলাদেশের তো বটেই, পৃথিবীর আর কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে এরকম এই অনুষ্ঠানটা হয় কিনা বা এই জাতীয় অনুষ্ঠান হয় কিনা আমার জানা নেই। তবে এই আদলে আমি নিশ্চিতভাবেই বলতে পারি আল্লাহর নাম নিয়ে যে এই আদলে সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোতে যদি কাজ করা হয়, শত শত হাজার হাজার ছেলে মেয়েকে তার পরিবারে ফেরানো সম্ভব। আমি জানি না এখন পর্যন্ত কেন শুরু হয়নি, আমার তো মনে হয় এটা শুরু হয়ে যাওয়া উচিত ছিল। ওকে, যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যদি আপনার পরিবার খুঁজতে আপনি এখানে আসতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। কে রয়েছে আমার সঙ্গে, একটু পরিচিত হয়। নাম কি আপনার? আয়শা রহমান। এটা বাবা মায়ের দেয়া নাম? আয়শা আমার বাবা মার দেওয়া নাম, বাট রহমানটা আমি নিজে লাগিয়েছি। ফাইন। সো আয়েশার মনে আছে বাবার নাম কি? সাইদুল হক। সাইদুল হক। মায়ের নাম? নাজমা আক্তার। আচ্ছা, আপনি বলেছেন ঠিকানা বরিশাল ভোলা। জি, এটা আমার বাবার বাড়ির ঠিকানা বরিশাল ভোলা, তাই না? আর মায়ের বাড়ির ঠিকানা? মায়ের বাড়ির ঠিকানা এক্সাক্ট আমার মনে নেই। ওকে, খুলনা হতে পারে। আপনার বর্তমান বয়স দিয়েছেন 21 বছর। পরিবারে বলেছেন 3টা বোন ছিল, না? জি। নামগুলো বলেন তো। বড় বোনের নাম খাদিজা, মেজো আমি নিজেই আয়শা, আর ছোট জনের নাম জান্নাত। আপনার তো আরো অনেকের নাম মনে আছে। বড় ফুপু ঢাকা ক্যান্টনমেন্টে থাকতো। জি, এরা আপন রিলেটিভ না, তাদের কাছে আমরা আর কি বড় হয়েছিলাম। আচ্ছা, আমেনা? এটা হচ্ছে বড় ফুপু। আচ্ছা, দুইজন ওনার ছেলের নাম শামীম আর শাহিন। জি। ছোট ফুপু ওরফে মেজো খুকি, ছোট ফুপুর নাম কি? মমিনা খানম। মোমেনা খানম। কচুক্ষেত? যেটা ছোট ফুপি সেটা হচ্ছে কচুক্ষেত থাকে। তাহলে এটাকে ওরফে মেজো খুকি শিরিন, বা ওনার আরেক সন্তানের নাম ফারদিন, ইরিন? শিরিন হচ্ছে মেজো ফুপি, সে হচ্ছে কচুক্ষেত থাকে। মেইন নাম হচ্ছে ইরিন আর তার ছেলের নাম হচ্ছে ফারদিন। আরেকজন আছে মোমেনা, সে হচ্ছে বনানী ডিওএইচএ থাকে। জি, যার কাছে আমি মেনলিয়ার ছিলাম। এটা কি আপনার আপন ফুপিরা? না না, এটা আপন ফুপি না আমার। তারা হচ্ছে আওয়ামী লীগ বা বিএনপি এরকম কিছু করে, যার সূত্রে তাদের একজন ভাই ছিলেন যে মারা গেছে, ওই সূত্রে আর কি আমার বাবা তাদের বাসায় থাকতেন। সামহাও এদের সাথে আপনার পরিবারের কোনো কানেকশন ছিল? জি জি জি। আচ্ছা, আমি আসতে ধারাবাহিকভাবে আসি। ছোট ফুপির সন্তানের স্বামী ইশতিয়াক আহমেদ রুমি, সন্তান 3 জন, মেহের, সেহের আর হচ্ছে মিদ্রা না সিদ্রা। ঘটনা একদম শুরু থেকে বলেন, কি হয়েছে একটু শুনি। আমার আম্মা আব্বার বিচ্ছেদ হয়ে যায়, তারপর হচ্ছে বিচ্ছেদটা কি আপনার মনে আছে কিভাবে হয়েছে? ঝগড়া হয়েছে, বাট কি নিয়ে হয়েছে তা তো আর অত একটা খেয়াল নেই। ফাইন। তারপরে হচ্ছে আমরা সাভার থাকতাম, এতটুকু মনে আছে, কিন্তু সাভার কোন জায়গাটায় ছিলাম তা আমার মনে নেই। তো ওখান থেকে আব্বু নিয়ে এসে এই 3 ফুপুর কাছে আমাদের 3 বোনকে দেয়। আমি ছিলাম ওল্ড ডিওএইচএস বনানীতে, বড় বোন ছিল হচ্ছে ক্যান্টনমেন্টে, আর হচ্ছে ছোট বোন ছিল কচুক্ষেতে। আচ্ছা। তো আব্বা মারা যাওয়ার পরে আমাকে জানাইছিল যে আব্বা মারা গিয়েছে, কিন্তু আব্বার কাছে নিয়ে যাবে আমাকে সেটা বলছে, বাট আমাকে নিয়ে যায়নি। এরকম রাতে বলছে, সকাল করছে, দুপুর করছে, বিকাল করছে, এরপরে বলতেছে আমার আব্বাকে নাকি গ্রামে নিয়ে গেছে। তো আমাকে আর দেখতে যেতে দেয়নি। আর আমরা যে 3 ফুপুর কাছে ছিলাম, তো আব্বা মারা যাওয়ার আগ দিয়ে বড় ফুপুর কাছ থেকে আর হচ্ছে মেজো ফুপুর কাছ থেকে আমাদের 2 বোনকে নিয়ে গেছে, আর আমি বনানীতেই ছিলাম, আমাকে নেয়নি। বাবার সঙ্গে দেখা হতো আপনার? কচুক্ষেত এলাকার মধ্যে ফার্ম গেট যেটাকে বলে, ওইখানে আব্বা লাস্ট মুহূর্তে একটা গার্ডের জব করছে। আব্বা আসতো মাঝে মধ্যে, ক্যান্টনমেন্ট আসতো, বাট আমার কাছে আসতো না, মানে ওল্ড ডিওএইচএস বনানীতে আসতো না। আর মা কোথায় তখন? মা তো বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আমি আর কখনো দেখিনি তাকে। মার কথা মনে আছে? এখন ছোটবেলার কি অবস্থায় কেমন ছিল মা? মাকে আমরা ওরকম ভাবে দেখিও নেই কখনো, কারণ আম্মা গার্মেন্টসে চাকরি করতো, তো ঘুম থেকে উঠে দেখতাম না, ঘুমায় যাওয়ার পরেও দেখতাম না। সে সকাল 7টায় বের হতো, আবার রাতে 10টায় আসতো। আপনাদের 3 বোনের কাউকে নেয়নি আপনার মা? না, বাবার কাছে রেখে চলে গেছে। বাবাও রাখতে পারে না, এই জন্য 3 জনকে 3 বাসায় দিয়েছিল। বাবা মারা গেছে খবর আপনাকে বলা হলো, বাবাকে দেখতে পেরেছিলেন? ওই যে নিয়ে যাবে বলছে, বাট নিয়ে যায়নি। জানাইছে এতটুকু যে আব্বা অসুস্থ ছিল, রাতের বেলা আব্বাকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে, আমাকে বলছে যে আমি তোমাকে সকালবেলা নিয়ে যাব, কিন্তু সকালবেলা আমি উঠে রেডি হয়েছিলাম, বাট আমাকে নেয়নি। ফুপকি কখনো জিজ্ঞেস করছেন যে তুমি এরকম করছো কেন? না, ওটা আর জিজ্ঞাসা করিনি। বাবা মারা গেলেন, তার মানে এরপরে বাবা কখনো আর আসেননি? না। আপনার তখন বয়স কত? এটা 2013-র ঘটনা, তো 10, 11, 12 এইরকম বয়স হবে। আমি জানি না এই প্রশ্নটা করাটা উচিত হবে কিনা, তারপরেও আমি করি আপনাকে। হ্যাঁ, এই মেমোরিগুলো আপনার যখন আসে মাঝে মাঝে নিজের মধ্যে, আপনি সার্ভাইভ করছেন কিভাবে? একটু কষ্ট হয়েছে, বাট করে ফেলছি। মানায় নিছেন? জি।
কান্নাকাটি করতেন ওদের সাথে কাছে? কখনো শুনতো না, তো এর জন্য বলতেন না? যখন মন খারাপ হতো কাকে বলতেন? কাউকেই না। জাস্ট ইমাজিন যে মা ছোটবেলায় নাই, থেকেও নাই, বাবা মায়ের বিচ্ছেদের কারণে ওদেরকে বাধ্য হয়ে যেতে হচ্ছে মানুষের বাসায় কাজ করতে। বাবাটাও হুট করে একদিন মারা গেল, বাবার লাশটাও দেখা হলো না। সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে মানুষের প্রত্যেকের জীবনেই কষ্ট আছে, কম বেশি আছে, আপনার আছে, আমার আছে। আপনি দেখছেন যার, তার হয়তো এর চেয়েও বড় কষ্ট আছে, আমার হয়তো তার থেকেও বড় আছে। কিন্তু কষ্ট এক্সপ্রেস করতে না পারার যে কষ্ট, এটা খুব রেয়ার। ওইটুকুন একটা বাচ্চা, তার বলার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। একটু ইমাজিন করেন, আর আমি চাই আপনি বেশি করে ইমাজিন করেন, যাতে করে আপনি ওর জন্য কাজ করেন। এরপরেও ওর ফ্যামিলি খুঁজতে এসছে, নিশ্চয়ই ওর বোনদেরকে খুঁজতে এসছে। চলুন একটু শুনি, এরপর কি হলো? এরপরে আব্বা মারা যাওয়ার পরে খুব মারধর করতো, আর আমার যাওয়ার কোথাও জায়গা ছিল না, তো তো একটু থেকে কিছু হইলেই বলতো বাসা থেকে বের করে দিব, বাসা থেকে বের করে দিব। আমি যে অলরিচিস বনেটনিতে ছিলাম, তার যে 3 মেয়ে, তাকে একটা টিচার পড়াইতে আসতো, উনিও মহিলা ছিল, তো সেই জিনিসগুলো দেখতো। তো সে আমার সাথে খুব ফ্রি ছিল দেখে আমি তাকে বললাম যে এইসব ঘটনা, আমাকে তো খুব মারধর করে, আমি দরকার পড়লে আপনার বাসায় সব কাজ করে দিব, কিন্তু আমাকে এখান থেকে একটু নিয়ে যান। তারপর হচ্ছে আমাকে 100 টাকা দিয়ে যায়, তো আমি বিকালবেলা বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার ওনার বাসার জন্য? হ্যাঁ, ওনার বাসার জন্য। জয়দেবপুর যে আপুকে ফোন দিলাম, আপুর ভাই বোন যাদেরকে আছে পাঠাইলো, পরে আমাকে বাসায় নিয়ে গেলো। ওখানে আমি 2-3 বছর রয়ে গেলাম। মানে একদম গোপন ভাবে? হ্যাঁ, একদম গোপন ভাবে। তবে তারা মানে যে ফুপুর বাসা থেকে পালাই গেছি, তারা সন্দেহ করছে যে আমি এই মেয়ে টিচারের সাথেই গিয়েছিলি, তো তারা খোঁজার চেষ্টা করছে, তবে পায়নি আমাকে। তো করোনার টাইমে জয়দেবপুরই ছিলাম। করোনার পরে ওই মেয়ে টিচার আবার হোস্টেল নিল, হোস্টেল চালালো। এটা হচ্ছে আপনার ইয়েতে ছিলাম আমি 1 বছরের মতো। ওই হোস্টেল বিজনেসে আমি হেল্প করতাম। তো এই হোস্টেল বিজনেস হওয়ার পরে আমার উপরে প্রেশার খুব বেশি পড়তেছিল কাজের, কারণ সে এতগুলো হোস্টেল প্লাস হচ্ছে তাদের 50-60 জন মানুষের খাবার রান্না করা, সকালে তাদের জন্য রুটি বানানো, দুপুরে খাবার দেওয়া, রাতের খাবার দেওয়া, এগুলো সব আমি করতাম। এভরিথিং, রান্না বান্না কাটাকাটি সব, কোনো বুয়া রাখতো না, কারণ আমি এগুলো একাই পারতাম, এর জন্য আমাকে দিয়ে করাতো। বুয়া নিলে কষ্ট আরো বেশি পড়তো, এর জন্য আমাকে করেনি। এরপরে হচ্ছে একদিন ভাত চুলাই দিয়ে আমি মাস্টার বেডরুমে বসেছিলাম, এটা সে বাইরে চলে গেছিল, তো হোস্টেলের মেয়েরা ভাবছে আমি বাসায় নাই। তো আপুকে ফোন দিছে যে আয়শা বাসায় নেই, ভাত পুড়ে যাচ্ছে। তো আপু আবার বাজার করতে গেছিল, আপু ওখান থেকে ফেরত আসছে, এসে দেখছে আমি ভাত মার গেলে ফেলেছি, কিন্তু এসে তারপর আমাকে বকাবকি করছে। বকাবকি করার পর আমার রাগ উঠছে, পর আমি আবার জয়দেবপুর চলে আসছি তার মার পাশে। তার আগে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয়, উনি টেস্টিটিউটের জব করতেন, ম্যানেজার ছিলেন, তার সাথে পরিচয় হয়েছে। তো ওখান থেকে আমি যখন চলে আসছি তখন তার কাছেই আসলাম। তো আমি রাতে জানিয়ে দিয়েছিলাম আপুকে যে আমি সকালবেলা চলে আসবো, হোস্টেলের নাস্তা দেওয়ার আগে আমি ফজরের সময় চলে আসবো। কিন্তু আপু রাগ করে বলল যে না, তোমাকে আর আসতে হবে না, তুমি আমার মার বাসায় যাবে না, তুমি আসবে না। তো ওখান থেকে আমার হাজবেন্ড যে সে শুনলো, সে শুনে আর আমাকে যেতে দিল না। তারপরের দিনই সে আমাকে বিয়ে করেছে। এরপর আমরা রাজশাহীতে চলে গিয়েছিলাম। আচ্ছা, আপনি লেখাপড়া করেছেন? আব্বা থাকতেই আমি ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করছি, এরপরে আর হয়নি। আপনার ভাষা এত সুন্দর, এত সুন্দর করে উচ্চারণ, এগুলো কি ওই পরিবেশেই থেকে আপনি শিখেছেন? জি জি। তো আপনি বলছিলেন যে এদেরকে আপনি চেনেন, কোথায় আছে কি এদের কাছে গিয়ে কি খোঁজটা বের করা যায় না যে আপনার বাবার বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ, বের করা যায়, তবে তারা দিচ্ছেন না তো পরিচয়টা। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, আমি আর আমার যে আপুকে নিয়ে আসছি সেই আপু সহ আমরা গিয়েছিলাম। তারপর আমার বড় বোন বড় ফুপুর বাসায় আসে আমাকে খোঁজার জন্য, বলে যে যদি কখনো আমি যাই তাহলে আমার নাম্বারটা জন্য দেওয়ার জন্য। আমি নিজেও যখন গিয়েছিলাম তখনও আমি আমার নাম্বার দিয়ে এসেছি, আপুর নাম্বার দিয়ে এসেছি, যে আপু কখনো যদি আমাকে খুঁজতে আসে আমার নাম্বারটা যেন দেয়। তবে সে বলছে যে ঢাকা মেডিকেল থেকে আমার বাবার আইডি কার্ডটা বের করা যাবে, যার কারণে আমি জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড কিছু করতে পারতেছি না। এগুলো কি ওনাদেরকে বলেছেন আপনি? হ্যাঁ, বলেছি। ওনাদের প্রতিক্রিয়া কি? ওনারা যখন আমি বসেছিলাম তাদের সামনে, তারা বলছে আচ্ছা ঠিক আছে, করে দিব, গরিব মানুষ, করে দিব। কিন্তু এরপর আমি আসার পরে অনেকবার ফোন দিয়েছি, তাদেরকে বলেছি, বাট তারা করছে না, মানে আগ্রহ দেখায় না, কোনো আগ্রহ দেখাচ্ছে না। আসলে এগুলো তো ওনার বক্তব্য, আমাদের আসলে কি বলার আছে বলেন? আপনার বাবাকে চেনে না, ওনার কোথা থেকে দিয়েছিল, কেন নিয়ে এসেছিল? আমার বাবার সম্পর্কে তারা সবকিছু জানে, কারণ আমার আব্বা তো তাদের বাসায় ছিল তখন, তো ফুপুরা তো আমার মতো বয়সেরই ছিল তখন। এরপরে আব্বা আবার অনেক বছরের জন্য তাদের থেকে আলাদা হয়ে গেছে। যখন আব্বা আবার বিয়ে করলো তখন আবার একসাথে হয়েছে। আমার ফ্যামিলির ছবি আছে। ফ্যামিলির ছবি? জি জি। আচ্ছা, আপনি এখানে দিয়েছেন বোধহয়। জি। এইটা? জি। এখানে বাবা আপনার আছে? জি, বাবা মা আমরা 3 বোনের ছবি আছে এখানে। এই ছবিটা নিশ্চয়ই আপনাদের এতক্ষণ মহিউদ্দিন দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এটা আপনি? না, এটা বড় বোন। এটা বড় বোন। এই ছবিগুলো
দেখিয়ে দিয়েছে নিশ্চয়ই। এই ফুপুদের বাসায় কি উনি সিকিউরিটি গার্ড ছিল? না না না, ওটা হচ্ছে সে ওই আমরা 3 বোন ওই এরিয়ার ভিতরে ছিলাম, তো আব্বা ওই ফার্ম গেটের ওখানে। এখন আপনি কাকে খুঁজতে আসছেন? এখন মূলত আমি আমার 2 বোনকে খুঁজতে আসছি। কেন, মার কথা মনে পড়ে না? না, মার কথা ওরকম মনে পড়ে না, আর যেই মুহূর্তে সে আমাদেরকে রেখে চলে গেছে তার এটা উচিত হয়নি। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। আর বিশেষ অনুরোধ থাকছে এই ফুপু 3 জনকে, আপনারা আমাদের ফুপু, এবং ফুপু হিসেবেই বলি আমরা যে দয়া করে আপনারা যদি জানেন ওকে ডেকে নেন, পার্সোনালি ডেকে নিয়ে ওকে পরিবারটা দেন। আমরা যদি চেষ্টা করে পেলাম তো পেলাম, আমাদের আগেই আপনারা চেষ্টা করেন, ওদেরকে ফোন নাম্বার দেন, যোগাযোগের জন্য যদি সম্ভব হয় ব্যবস্থা করে দেন। এবং আপনি যদি পান, যদি নাম্বার দেয় আপনি আমাদেরকে দিবেন নাম্বারটা, আমরা ভেরিফাই করব, ঠিক আছে? এটা রিকোয়েস্ট থাকছে আপনাদেরকে। এবং একই সাথে প্রিয় দর্শক এবং শ্রোতা, বরিশাল ভোলার গ্রুপ যদি থেকে থাকে ফেসবুকে, আপনারা একটু শেয়ার করেন। হ্যাঁ, আমার বাবার নাম ছিল হচ্ছে সাইদুল হক। তাকে ওইদিকে হয়তো বা রাজুর বাপ হিসাবে সবাই চিনি। রাজুর বাপ? জি। রাজুর বাপ? আপনাদের তো কোনো ভাই নাই, রাজুর বাপ বলতে? তা আমি জানি না, তবে এইটা নামেই আর কি আব্বাকে বেশি ডাকতো, যে রাজুর বাপ। আপনার বাবা পরে আরেকটা বিয়ে করেছিলেন? 4টা বিয়ে করেছেন বাবা। টোটাল 4টা বিয়ে করেছেন। আপনার মা কত নাম্বার ছিলেন? আমরা লাস্ট ঘরের। তার মানে তার আগেরও আপনার ভাই বোন আছে? তাহলে বোন আছে, আমরা টোটাল আমি যতটুকু শুনেছি আমরা 11 বোন। 11 বোন? জি। সে বিয়েটা করেছে মূলত একটা ছেলের জন্য, তার খুব শখ একটা ছেলে লাগবে, কিন্তু ছেলে হয়নি। ছেলে হয়নি। ওকে। আর বরিশালে আমি যতটুকু জানি যে আমার যে আরো বোন আছে তাদেরকে আব্বা খুব সেটেল করে দিয়ে তারপরে লাস্ট বিয়েটাই করছে, আমরাই আর কি একটু আলাদা পড়ে গেছি। চলেন আমরা একটু চেষ্টা করি প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। কিছু বলার বাকি আছে? না, কিছু বলার বাকি নেই, শেষ করছি।